প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনার সাথে সংযুক্ত আছে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে 2022 সালে যারা এক্সামিনেশন দিবে এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। তোমরা প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট পাবে এবং তা পরবর্তী সপ্তাহে যে নির্দিষ্ট একটা ডেট থাকে সেই ডেটে সবাই জমা দিবে। তবে অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে যে অ্যাসাইনমেন্টে সবার একরকম কপি করা অ্যাসাইনমেন্ট হওয়া যাবে না। এক ধরনের সবার একরকম অ্যাসাইনমেন্ট হলে সেটা পুনরায় আবার করতে দেওয়া যেতে পারে, এরকম একটা বিধিনিষেধ আছে। আমরা জানি যে তো অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকবে যে কারো অ্যাসাইনমেন্টের সাথে যাতে কারো অ্যাসাইনমেন্টের মিল না থাকে, একরকম হুবহু কপি না হয়। তোমরা তোমাদের মতো করে বাসায় বসে বসে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং যে ডেটগুলো দেওয়া থাকে সেই ডেটে স্ব ডিপার্টমেন্টে যেয়ে ওইটা জমা দিয়ে আসবে। এই থাকলে অ্যাসাইনমেন্টের কথা। এবং প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্টগুলো থাকবে। আর এই অ্যাসাইনমেন্টের নাম্বারের উপর ভিত্তি করে, অ্যাসাইনমেন্টে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে গ্রেডিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। সো অ্যাসাইনমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপাতত আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তা চলমানও থাকবে। তোমরা অনলাইন ক্লাসগুলো করবে, অ্যাসাইনমেন্টও জমা দেবে। আশা করি এর মাধ্যমে যে পড়াশোনার যে ঘাটতিটা হয়েছে এই করোনা পরিস্থিতির কারণে, সেটা কিছুটা হলেও আংশিক হলেও লাঘব হবে। তো আমরা পদার্থবিজ্ঞান পড়াচ্ছিলাম, তো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, তারপর চলতড়িৎ, এগুলো আমরা দেখিয়েছি। তোমরা জানো যে 2022 সালে যারা এইচএসসি এক্সাম দেবে তাদের জন্য সিলেবাস একটু শর্ট করা হয়েছে। সেই শর্ট সিলেবাসের অংশ হিসেবে আজকে তোমাদের যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স একটা অধ্যায় আছে, 10ম অধ্যায়। সেই অধ্যায়টা যেহেতু একটু ছোট, তাই সহজেই শেষ করে দেওয়া যাবে। মানে অধ্যায়টা ছোট হওয়ার কারণে সহজে অল্প কয়েকটা অনলাইন ক্লাসের মাধ্যমে তা সম্পূর্ণ করা যাবে। আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় এই ক্লাসের আনুষঙ্গিক জিনিসপত্র যে বইয়ে আছে সেই বইগুলো তোমরা পড়বে, পরে ক্লিয়ার হবে। তো এটা একটা বেসিক একটা কোর্স, এটা একটা বেসিক একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সাধারণ যে ধারণাগুলো এই বইয়ে, ইন্টারমিডিয়েটের এই বইয়ে সেই সাধারণ ধারণাগুলোই দেওয়া আছে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রথমেই আমরা জানি যে দুই ধরনের পদার্থ। তো আমরা পদার্থের ভিতরে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে দুই রকম হতে পারে। একটা হচ্ছে পরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। পরিবাহী কোনগুলো? যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। যেমন তামা, লোহা, এগুলোর মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন হতে পারে। আর অপরিবাহী কারা? যাদের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ পরিবহন হতে পারে না, তারা হচ্ছে অপরিবাহী। যেমন রাবার, কাঁচ, এগুলো হচ্ছে অপরিবাহী, সিরামিক। এখন আরেক ধরনের পদার্থ আছে যাদের পরিবহন ক্ষমতা পরিবাহী থেকে কম কিন্তু অপরিবাহী থেকে বেশি। তাদেরকে আমরা কি নাম দেব? তাদেরকে আমরা নাম দেব অর্ধপরিবাহী। তারাই হচ্ছে অর্ধপরিবাহী। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা হচ্ছে পরিবাহী পদার্থের থেকে কম কিন্তু অপরিবাহী পদার্থের থেকে বেশি, তাদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীগুলো সাধারণ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি আমরা অপদ্রব্য মিশাই বা ভেজাল মিশাই বা তাপ দেই, সেক্ষেত্রে তার পরিবহন ক্ষমতা বেড়ে যায়। তার পরিবহন ক্ষমতা বাড়লে অর্ধপরিবাহী রোধকত্ব কমে যায়। আর সাধারণত আমরা তাপ দিলে পরিবাহীর কি হয়? পরিবাহীর রোধকত্ব বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর রোধকত্ব কমে যায় এবং রোধকত্ব কমার কারণে অর্ধপরিবাহীতে বিদ্যুৎ পরিবহন হয়। তার মানে 0 কেলভিন তাপমাত্রায় এরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি ভেজাল মিশাই, তাপ দিই, তার মানে বিভিন্ন উপায় যদি অবলম্বন করি, তাহলে অর্ধপরিবাহীতে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব। তার মানে অর্ধপরিবাহী আমরা নিজের মতো করে বিদ্যুৎ পরিবহন করতে পারি। এই জন্য অর্ধপরিবাহীগুলো ইলেকট্রনিক্স জগতে একটা বিপ্লব তৈরি করে ফেলছে। অর্ধপরিবাহী আবিষ্কার হওয়ার পরপরই আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো খুব সহজেই পরিবহনযোগ্য হয়েছে, খুব সহজে ছোট ছোট আকার আকৃতিতে আসছে এবং একটা ইলেকট্রনিক্স বিপ্লব শুরু হয়ে গেছে। কারণ অর্ধপরিবাহী এমন একটা পরিবাহী যাতে আমি বা চিপ যারা তৈরি করে বা ইলেকট্রনিক যন্ত্র যারা তৈরি করে তাদের সুবিধা মতো বিদ্যুৎ পরিবহন করে নেওয়ার ক্ষমতা
বিদ্যুৎ পরিবহন করে নেওয়ার মতো একটা প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই কারণে অর্ধপরিবাহীগুলো ইলেকট্রনিক্স জগতে একটা বিপ্লব তৈরি করে ফেলছে। এই অর্ধপরিবাহীর ভিতরে কি কি আছে? সিলিকন আর জার্মেনিয়াম। এই আমরা আজকে অর্ধপরিবাহীর সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসি এই অর্ধপরিবাহীগুলো কিভাবে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে দেখাবো। ব্যান্ড তত্ত্বের আলোকে যদি দেখাতে হয়, প্রথমে আমরা ধরে নিব ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড বা শক্তি স্তর তত্ত্ব, ব্যান্ড তত্ত্ব। এখন যখন আমরা পরিবাহীর কথা বলবো, পরিবাহী এটাকে ব্যান্ড তত্ত্বের আলোকে কিভাবে দেখাবো? আমরা জানি যে শক্তি স্তরের যে শক্তির মাত্রাগুলো থাকে ওগুলো হচ্ছে তার ব্যান্ড। এটাকে যদি আমরা কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, এবং এটাকে যদি আমরা ভ্যালেন্স ব্যান্ড বা যোজনী ব্যান্ড বলি, তাহলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখানে ইলেকট্রন পূর্ণ থাকবে, সেই ইলেকট্রন এখানেও আসবে। তাহলে এখানে এটা হচ্ছে কন্ডাকশন, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কি? মানে ব্যালেন্স ব্যান্ড হচ্ছে যোজনী ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ড হচ্ছে যোজনী শক্তি স্তর। এটা কাকে বলে যোজনী শক্তি স্তর? তাহলে কাকে বলে? আমরা জানি যে একটা শেলের শেষ কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় যোজনী ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় যোজনী ইলেকট্রন। সেই যোজনী ইলেকট্রন যে শক্তি স্তরের মধ্যে অবস্থান করে, যে শক্তি পাল্লার মধ্যে থাকে, সেটাকে বলা হয় যোজনী শক্তি স্তর। তার মানে যোজনী ইলেকট্রনগুলো যেই শক্তি স্তর বা যেই শক্তির পাল্লার মধ্যে অবস্থান করে তাকে বলা হয় যোজনী শক্তি স্তর। আচ্ছা, তাহলে কন্ডাকশন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড হচ্ছে পরিবহন ব্যান্ড, পরিবহন শক্তি স্তর, পরিবহন শক্তি স্তর। আমরা জানি যে যেসব ইলেকট্রনগুলো সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রন। সহজেই যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন। সেই পরিবহন ইলেকট্রনগুলা শক্তি স্তরের যে শক্তি মাত্রার মধ্যে অবস্থান করে, শক্তির যে পাল্লার মধ্যে অবস্থান করে পরিবহন ইলেকট্রনগুলা, সেইগুলোকে আমরা বলবো পরিবহন শক্তি স্তর বা কন্ডাকশন ব্যান্ড। সেগুলোকে আমরা বলবো পরিবহন শক্তি স্তর বা কন্ডাকশন ব্যান্ড। আর পরিবহন শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকে তাহলে সহজেই সেই পদার্থটা খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন যখন আমাদের পরিবাহীর ভিতরে যখন আমরা শক্তি স্তর বা ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহীকে যখন আমরা দেখব, তখন দেখব যে পরিবহন যে শক্তি স্তর আছে আর যোজনী যে শক্তি স্তর আছে, সেই দুইটা খুবই কাছাকাছি অবস্থান করে। এতই কাছাকাছি যে একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে থাকতে পারে। তাই খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে খুব সহজেই সেটা পরিবহন ব্যান্ডের মধ্যে চলে যেতে পারে, যেহেতু এখানে ওভারল্যাপ করা থাকে, পাশাপাশি লাগানো থাকে। এই কারণে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে খুব সহজেই পরিবহন ব্যান্ডে যেতে পারে। আর পরিবহন ব্যান্ডে যদি ইলেকট্রন যায় তাহলে সেটা খুব সহজেই বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়ে যায়। তাহলে এই জন্য পরিবাহীগুলো খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করে, কারণ তার পরিবহন ব্যান্ডে বা পরিবহন শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে। এই জন্য পরিবহন ব্যান্ডগুলো খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এইবার যদি আমরা আসি অপরিবাহী বলে কি হবে? ইনসুলেটর। এটার ক্ষেত্রে শক্তির আমাদের যে ব্যান্ড হবে, শক্তির ব্যান্ডটা কিরকম হবে আসলে আমরা দেখি। অপরিবাহীর যে শক্তির ব্যান্ড সেটা হবে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড। আমরা আগেই বলেছি যে কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রন থাকে তাহলে তা সহজেই বিদ্যুৎ পরিবহন করে। আর ব্যালেন্স ব্যান্ড হচ্ছে যোজনী ব্যান্ড, যেটা থেকে শেষ কক্ষপথের ইলেকট্রন যেই শক্তি ব্যান্ডে অবস্থান করে সেটা হচ্ছে যোজনী ব্যান্ড। এখন এখানে যদি ইলেকট্রন থাকেও, আর যেহেতু কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে অনেক ডিফারেন্স, অনেক দূরত্ব, এটা প্রায় 6 থেকে 10 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। এই যে শক্তি স্তরের যে দুই শক্তি স্তরের মধ্যে যে শক্তির যে একটা ব্যবধান, যেখানে ইলেকট্রন থাকতে পারে না, এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড। এখানে হচ্ছে 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের একটা শক্তি গ্যাপ আছে, যেটাকে ওভারকাম করা ইলেকট্রনের পক্ষে সহজ নয়। এখান থেকে ইলেকট্রন সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। এখান থেকে ইলেকট্রন সহজেই যদি কন্ডাকশন ব্যান্ডে না যেতে পারে তাহলে বিদ্যুৎ পরিবহন হবে না।
তাই আমরা বলতে পারি এই যে শক্তির ব্যবধান আছে 6 to 10 ইলেকট্রন ভোল্ট, এটাকে অতিক্রম করা ইলেকট্রনের পক্ষে সম্ভব নয়, কারণ ইলেকট্রনের সর্বোচ্চ যে ওভারকাম করা এনার্জি আছে এটা 4 ইলেকট্রন ভোল্টের মতো কাছাকাছি। তাই 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের কোনো শক্তি গ্যাপকে ইলেকট্রন ওভারকাম করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। আর আমরা আগেই বলেছি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন যদি থাকে তাহলে সেগুলো সরাসরি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। যেহেতু ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, তাহলে অপরিবাহীগুলোও সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। যদি যেতে পারতো তাহলে করতো, কিন্তু যেতে পারে না কেন? কারণ মাঝখানে 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের একটা ফরবিডেন ব্যান্ড বা এনার্জির যে গ্যাপ আছে সেই গ্যাপের কারণে, বা নিষিদ্ধ অঞ্চল বলা যেতে পারে, যেই অঞ্চলে ইলেকট্রন থাকতে পারে না, এই অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল। এই নিষিদ্ধ অঞ্চলের কারণে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না, না যাওয়ার কারণেই অপরিবাহী পদার্থগুলো সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, তারপরে আসি আমরা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলো কি হবে? অর্ধপরিবাহী কি হবে? এদের অর্ধপরিবাহীর শক্তি ব্যান্ডটা কিরকম হবে? আমরা যদি আঁকি, এই হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এই হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড। তাহলে ব্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন আছে, এখানে যে শক্তি ব্যবধান সেইটা থাকে 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো আছে সেগুলো সাধারণ অবস্থায় নাও যেতে পারে, বা অল্প কিছু পরিমাণ কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে। কিন্তু যদি আমরা সাধারণ অবস্থায় নাও যেতে পারি ইলেকট্রনগুলো, কিন্তু এটাকে নেওয়া যেতে পারে। যেমন অপরিবাহীর বেলা কি ছিল? এনার্জি গ্যাপ ছিল প্রায় 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের মতো। তাহলে সহজেই বা কোনো উপায়েই ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নেওয়া যেত না অপরিবাহীর বেলা। কিন্তু অর্ধপরিবাহীর বেলা যেহেতু এনার্জি গ্যাপের মান খুব ছোট, 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট, তার মানে এই রেঞ্জের শক্তিকে অতিক্রম করার ক্ষমতা ইলেকট্রনের আছে। কিন্তু সাধারণ অবস্থায় অল্প কিছু ইলেকট্রন যেতেও পারে, আবার নাও যেতে পারে। তাই যদি আমরা অর্ধপরিবাহীতে আমরা যদি তাপ দেই, যদি আমরা তাপ দেই অথবা কিছু ভেজাল মিশ্রণ করি, কিছু ভেজাল মিশাই, তাহলে এই অর্ধপরিবাহী ব্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেটা খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। এবং ভেজালের পরিমাণের উপর নির্ভর করবে যে কত পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। তাহলে তার উপরে নির্ভর করবে যে অর্ধপরিবাহী কী পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তার মানে আমরা যদি ভেজাল মিশাই অথবা যদি তাপ দেই, তাহলে ব্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তা এই শক্তি অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে এবং অর্ধপরিবাহীগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারবে। এই হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, পরিবাহী এবং অপরিবাহীর যে ব্যান্ড তত্ত্ব আছে, ব্যান্ড তত্ত্বের আলোকে তাদের বর্ণনা, তাদের সংজ্ঞা এবং বিভিন্ন ব্যবহার। আচ্ছা, এখন দেখি যে এই যে আমরা দুই ধরনের অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হচ্ছে আমাদের, যেহেতু চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, তাই আমরা পরিবাহী অপরিবাহী এই আলোচনা না, আমাদের আলোচনা হবে অর্ধপরিবাহীর উপর। তাহলে অর্ধপরিবাহী দুইটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী, আরেকটাকে লেখা যায় অবিশুদ্ধ। অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনগুলো? যেগুলোর মধ্যে কোনো রকম ভেজাল মিশ্রণ থাকবে না, এক ধরনের পরমাণু দ্বারা গঠিত হবে, তাদেরকে আমরা বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহী। তার মানে তার মধ্যে যে ধরনের অর্ধপরিবাহীর মধ্যে কোনো রকম ভেজাল মিশ্রিত নাই, সে ধরনের অর্ধপরিবাহীগুলো আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর অবিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো যেই সব অর্ধপরিবাহীর মাঝখানে আমরা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ ভেজাল মিশ্রণ করব, সেই ধরনের অর্ধপরিবাহীগুলোকে বলবো আমরা অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী হলো। এখন এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে ভেজাল মিশ্রণের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। যদি আমরা
এখানে আমরা ভেজাল মিশ্রণ করব, যেহেতু বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে কোনো ভেজাল থাকে না, আর অবিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল থাকে। এই ভেজালটা কি কি হতে পারে? আমরা ভেজাল, যেহেতু সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, সকলেই চারযোজি, তাহলে আমরা এটাকে বিশুদ্ধকে অবিশুদ্ধ করার জন্য অবশ্যই আমরা 3 যোজি আর 5 যোজি এই 2 রকমের মৌলকে আমরা অ্যাড করতে পারি ভেজাল হিসেবে। এর উপরে ভিত্তি করে অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার 2 রকম হতে পারে, যেমন একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তার মানে অবিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো ভেজাল কি মিশাচ্ছি, কোন যোজি মিশাচ্ছি, 3 যোজি না 5 যোজি, তার উপর ভিত্তি করে আবার 2 রকম হতে পারে, একটা হবে পি টাইপ আর একটা হবে এন টাইপ। তার মানে আমরা যদি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মাঝখানে 5 যোজি কোনো ভেজাল মিশ্রণ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের এন টাইপ, আর যদি 3 যোজি কোনো ভেজাল মিশ্রিত করি সেটা হয়ে যাবে আমাদের পি টাইপ। এই হচ্ছে আমাদের অর্ধপরিবাহী এবং তাদের ক্লাসিফিকেশনগুলো। এখন আমরা দেখব বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনটা আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী কিভাবে বের করা যায়। আচ্ছা, একটু দেখে নেই। বিশুদ্ধ অর্ধপরিবাহী, আগেই বলেছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে যে সকল অর্ধপরিবাহীতে ভেজাল হিসেবে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, একেবারে একই ধরনের মৌল বা অনুপরমাণু দিয়ে গঠিত হয়, তাদেরকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। যেমন সিলিকন, এই যে সিলিকন, এটাকে যদি আবার এখানে লিখি সিলিকন, এই যে 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 সিলিকন, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ একটি অর্ধপরিবাহী আমরা দেখতে পাচ্ছি। কেন বিশুদ্ধ অর্ধপরিবাহী এটা? কারণ এটার মধ্যে কোনো ভেজাল মিশ্রিত নাই, একই রকম সিলিকন পরমাণু ধরে এই অর্ধপরিবাহীটা গঠিত হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন এটাকে যদি আমরা অবিশুদ্ধ তৈরি করি, অবিশুদ্ধ তৈরি করতে কি করতে হবে আমাদের? এটাতে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আমরা ভেজাল মিশ্রণ করব, আর ভেজাল মিশ্রণটা হতে পারে 2 রকম, একটা হতে পারে 3 যোজি আর একটা হতে পারে 5 যোজি। যদি আমরা ভেজাল হিসেবে 3 যোজি অ্যাপ্লাই করি, অ্যালুমিনিয়াম 3 যোজি অ্যাপ্লাই করলাম, তাহলে তখন এটাকে আমরা কি বলবো? পি টাইপ। কেননা সিলিকনের একটি ইলেকট্রন আর অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন, সিলিকনের একটি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের আরেকটি ইলেকট্রন, সিলিকনের আরেকটি ইলেকট্রন, এরকম 2টি ইলেকট্রন একসাথে হয়ে একটি বন্ধন তৈরি করতেছে। এখন যেহেতু অ্যালুমিনিয়াম 3 যোজি, সিলিকন 4 যোজি, তাহলে অবশ্যই সিলিকনের এইখানে একটি ইলেকট্রন থাকবে, কিন্তু অ্যালুমিনিয়ামের এইখানে কোনো ইলেকট্রন থাকবে না, তাই এখানে একটা শূন্য স্থান তৈরি হবে, ফাঁকা স্থান তৈরি হবে। এই ফাঁকা স্থানটাকে বলবো আমরা হোল, এই ফাঁকা স্থানটাকে বলবো আমরা হোল। তাহলে এখানে হোল তৈরি হওয়ার কারণে এবং হোলগুলো পজিটিভ চার্জযুক্ত হয়, হোলগুলো পজিটিভ চার্জযুক্ত হয়। এই ফাঁকা স্থানটা পজিটিভ চার্জযুক্ত হওয়ার কারণে ইলেকট্রনগুলো কি করবে? সিলিকনের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই ফাঁকা স্থানটা পূর্ণ হতে চেষ্টা করবে, সেই ইলেকট্রনগুলো এই হোলের আকর্ষণে ফাঁকা স্থানগুলো পূর্ণ করতে চেষ্টা করবে। যখনই এই ইলেকট্রন এই হোলের স্থানে চলে আসবে তখন এইখানে আবার একটা ফাঁকা স্থান তৈরি হবে, তখন আবার যেই ইলেকট্রন এইখানে চলে আসবে তখন এইখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে। এইভাবে হোল থাকার কারণে সমস্ত ইলেকট্রনগুলো পাশাপাশি এদিক সেদিক ছোটাছুটি করবে, আর ইলেকট্রনের ছোটাছুটির কারণেই এটাতে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা বৃদ্ধি পাবে, এটাতে আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে এটার নাম হচ্ছে পি টাইপ, আর পি টাইপের মেজরিটি ক্যারিয়ার, হচ্ছে হোল। পি টাইপের মেজরিটি ক্যারিয়ারকে হোল। তাহলে আমরা বলতে পারি কারণ হোল থাকার কারণেই ইলেকট্রনগুলো হোলের স্থানে যাচ্ছে এবং ওই স্থানটা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার অন্য ইলেকট্রন ওই হোলের স্থানে যাচ্ছে, ওইখানে স্থান ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে হোলের কারণে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছে এবং বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এবার আসি আমরা, যদি আমরা এইখানে 3 যোজি না দিয়ে যদি আমরা ভেজাল হিসেবে
5 যদি ব্যবহার করতাম, যেমন মনে করো ফসফরাস ব্যবহার করতাম, 5 যদি আর্সেনিক ফসফরাস, তাহলে এইগুলো যদি আমরা ব্যবহার করতাম, 3 যদি না দিয়ে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমরা 5 যদি কোনো ভেজাল মিশাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে হবে এন টাইপ। এইটার নাম হয়ে যাবে তখন এন টাইপ। আর এখানে কি হবে? যেহেতু ফসফরাসের 5 যোজনী, 5টি যোজনী শেষ কক্ষপথে, তাহলে ফসফরাসের এইখানে একটা ইলেকট্রন থাকবে, সিলিকনের এইখানে একটা থাকবে। ফসফরাস 4টি সিলিকনের সাথে 4টি বন্ধন করার পরেও আরও একটি ইলেকট্রন বেশি থাকবে, সেই একটি ইলেকট্রনকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন, এবং সেটা এইখানে অবস্থান করবে। মুক্ত ইলেকট্রন থাকার কারণে, যেহেতু মুক্ত ইলেকট্রন পেয়ার বা জোড় তৈরি করে না, সেই কারণে মুক্ত ইলেকট্রন খুব দ্রুতই ছোটাছুটি করবে। মুক্ত ইলেকট্রনের এই ছোটাছুটি করার কারণেই এই অবিশুদ্ধ অর্ধপরিবাহের মাধ্যমে বা এন টাইপের মধ্যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন হবে। আর তাহলে আমরা বলতে পারি যে এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন। এই ইলেকট্রনের কারণেই, যেহেতু এটা পেয়ার বা জোড়া নয়, একা, এই ইলেকট্রন খুব সহজেই ছোটাছুটি করতে পারে এবং বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। তার মানে এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আমার হোল। এই হচ্ছে আমাদের ইলেকট্রন, পি টাইপ আর এন টাইপ। এখন এই পি টাইপ আর এন টাইপ যে আমরা পেলাম, এই দুইটাকে যখন আমরা একসাথে করব, এই ফিগারটাকে যখন আমরা, একে হচ্ছে আমাদের এন টাইপ, এখানে যদি আমরা একটা পি টাইপ তৈরি করি, এই দুইটাকে যদি একসাথে করি, তাহলে হবে দুইটা একটা ডায়োড হবে। তাহলে কি হবে? ডায়োড। ডায়োড মানে 2, তাহলে হবে পি, এখানে একটা পি নিলাম আর এখানে একটা এন নিলাম, তাহলে এরকম একটা ডায়োড তৈরি হবে। তাহলে ওইটাকে আমরা বলবো পিএন ডায়োড। এটার নাম কি দিব? পিএন ডায়োড। কারণ ডায়োড মানে 2, তাহলে দুইটা অংশ নিয়ে আমরা যদি আমরা সংযোগ ঘটাই দুইটা অংশকে, তাহলে সেখানে তৈরি হবে পিএন ডায়োড। এটার চিহ্নটা কিরকম হবে? এটার চিহ্নটা হবে এরকম। পিএন ডায়োডের চিহ্নটা হবে এরকম। এই যে লম্বা দাগটা মাথায়, এই লম্বা দাগটা সবসময় নেগেটিভ থাকে আর এই অংশটা সবসময় পজিটিভ থাকে। তাহলে আমরা ডায়োডের যে অংশটায় একটা লম্বা দাগ পাবো, সেটাকে আমরা বলবো পিএন ডায়োড। সেটাকে আমরা কি বলবো? পিএন ডায়োড। তাহলে আজকে যতটুকু আমরা দেখলাম, আশা করি তোমরা এই চ্যাপ্টারের যেহেতু এটা একটা বেসিক চ্যাপ্টার, তা আগামী ক্লাসে আমরা দেখাবো এই পিএন ডায়োডকে কীভাবে সংযোগ করা যায় ব্যাটারির সাহায্যে, কীভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ রিভার্স বায়াস বা ফরওয়ার্ড বায়াস আমরা করতে পারি। আরও বিভিন্ন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করবো, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের এইটা বোঝার, পরবর্তী অংশ বোঝার জন্য আজকে যে টপিকসটু পড়ালাম, সেটা অবশ্যই বাসায় পড়তে হবে। বাসায় একাধিকবার এটা পড়তে হবে এবং দেখতে হবে আসলে রহস্যটা কি, ঘটনাটা কি। এগুলো যদি তুমি বাসায় না পড়ো এবং পরবর্তী অংশটুকু বুঝতে চাও, অবশ্যই এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই আজকে যে অংশটুকু আমরা দেখালাম, আমি আশা রাখবো তোমরা বাসায় অবশ্যই এই অংশটুকু একাধিকবার পড়বে এবং বাসায় বসে বসে তোমরা দেখবে, পড়বে এবং জানার চেষ্টা করবে যে আসলে কি হচ্ছে, বিশুদ্ধ অর্ধপরিবাহী কি, অবিশুদ্ধ অর্ধপরিবাহী কি, কীভাবে পি টাইপ হয়, কীভাবে এন টাইপ হয়। একেবারে সিম্পল জিনিস, সাধারণ বেসিক ধারণা বাসায় পড়লে আশা করি তোমরা পারবে। এবং এইটুকু পড়লে আগামী যে ক্লাস আছে, আগামী যে অংশটুকু আছে, সেই অংশটুকু তোমাদের জন্য সহজেই বোধগম্য হবে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে। আশা রাখি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।